শুরুতেই জানিয়ে দিব হামাসের নতুন ভিডিওতে ইসরায়েলি জিম্মির বাঁচার আকুতি। আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় রাজি ইরান। এরপর রয়েছে ট্রাম্পের শুল্কযুদ্ধের বলি হয়ে চীন থেকে ফেরত এলো বোয়িং জেট। দিনে একবেলারও কম খেয়ে বেঁচে আছে গাজার শিশুরা। সবশেষে জানিয়ে দিব ভারতে ওয়াকফ আইনের বিরুদ্ধে মুসলিমদের বিশাল সমাবেশ। বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ সামনে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। নতুন একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই ভিডিওতে ইসরায়েলি জিম্মি এলকানা বহুবতকে দেখানো হয়েছে। এর মাধ্যমে এলকানা বাঁচার আকুতি জানিয়ে তাকে মুক্ত করতে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলার দিন 2 শতাধিক জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। এরপর পরবর্তীতে এসব জিম্মির বহু ভিডিও প্রকাশ করেছে গোষ্ঠীটি। এসব ভিডিওতে তারা মূলত যুদ্ধ বন্ধ করে তাদের মুক্তির আবেদন জানান। গাজায় এখনও প্রায় 59 জন জিম্মি রয়েছে। এর মধ্যে প্রায় 24 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে 20 জনের জীবিত থাকার প্রমাণ ভিডিও বা বার্তার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। তাদের অন্যতম এলকানা বহুবত। হামাস এখন পর্যন্ত বহুবতের অন্তত 3টি ভিডিও প্রকাশ করেছে। সবশেষ ভিডিওটি গত শনিবার 19 এপ্রিল প্রকাশ করা হয়। ভিডিওতে বহুবতকে তার পরিবারের সঙ্গে প্রতীকী ফোনালাপ করতে দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে হামাস সদস্যদের নির্দেশেই তিনি এটা করছেন। ফোন কলে তিনি তার স্ত্রী ও ছেলেকে বলছেন তিনি এখনো ঘরে তাদের কাছে ফিরে যাওয়ার স্বপ্ন দেখেন। বহুবত বলেন, আমার জন্য সব রকম চেষ্টা করতে থাকো। তিনি জানান তিনি রাষ্ট্রের কাছে আবেদন জানাচ্ছেন, সরকারের কাছে আবেদন জানাচ্ছেন, সবার কাছে আবেদন করছেন। তার ভাষ্যে, আমি আইডিএফ এর কাছেও আবেদন করেছি। আমি শুনেছি যে তারা যুদ্ধ বন্ধ করে আমাদের মুক্তি দেওয়ার জন্য একটি আবেদনপত্রে স্বাক্ষর করছে। তিনি আরও বলেন, আমার শরীর ভালো নেই, আমি ভয় পাচ্ছি, মরে যাব কিনা জানি না। বহুবত তার ভাই উরিয়েলকে উদ্দেশ্য করে বলেন, উরিয়েল যেন হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাকে দ্রুত মুক্ত করার জন্য অনুরোধ করেন। যদিও জিম্মিদের নিয়ে হামাসের ভিডিওগুলো তাদের নির্দেশনায় তৈরি হয়, তবে বহুবত আগের একটি ভিডিওতে জোর দিয়ে বলেছিলেন তিনি নিজেই হামাসকে তার ভিডিও তৈরি করতে বলেছিলেন এবং এর কথাগুলো তার নিজের। এর আগে গত মাসে হামাস প্রকাশিত ভিডিওতে বহুবত বলেন, আমি এই ভিডিওগুলো তৈরি করতে বলেছিলাম। হামাস আমাকে এই ভিডিওগুলো তৈরি করতে বলেনি। এটি কোনো মনস্তাত্ত্বিক যুদ্ধ নয়। বহুবতের ভিডিও প্রকাশের পর শনিবার রাতে জিম্মিদের পরিবারগুলো তেল আবিবের জিম্মি স্কোয়ারে সাপ্তাহিক বিক্ষোভ সমাবেশ করে। ওই সমাবেশে পরিবারগুলো আবারও তাদের প্রিয়জনদের দ্রুত মুক্ত করতে নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানান। সপ্তাহের ব্যবধানে পরপর দুবার আলোচনার টেবিলে দরকষাকষি করেছেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা। ওমানের পর ইতালির রাজধানী রোমে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধিরা আলোচনায় বসেন। সেই আলোচনা ইতিবাচক হয়েছে বলেই মনে করছেন ইরানি কর্মকর্তারা। পরমাণু কর্মসূচির আলোচনা নিয়ে তেহরানের এই নরম সুর দুপক্ষের শীতল সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস টিভি জানিয়েছে, তেহরান ওয়াশিংটনের পরমাণু মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে। ওই বৈঠককে ইতিবাচক বলেও মন্তব্য করেছেন আরাকচি। অবশ্য রোমে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার আগে মস্কো সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। মূলত ইরান ও আমেরিকার মধ্যে পরমাণু আলোচনার বিষয়ে সেখানে কথা হয়। ধারণা করা হচ্ছে সেই বৈঠক থেকে হয়তো কৌশলী কোনো বার্তা পেয়েছেন তিনি, তাই দ্বিতীয় দফার বৈঠক নিয়ে আসার বাণী শোনাচ্ছেন আরাকচি। দ্বিতীয় দফার আলোচনা কোথায় হবে তা নিয়ে পুরো সপ্তাহ চলে নাটকীয়তা। একবার শোনা যায় আলোচনা ওমানেই হচ্ছে, আবার শোনা যায় রোমে বসবেন ট্রাম্প খামেনির প্রতিনিধিরা। শেষ পর্যন্ত শনিবার রোমেই অনুষ্ঠিত হয় উচ্চ পর্যায়ের এই বৈঠক। সেখানে আরাকচি মার্কিন কর্মকর্তাদের জানান, তেহরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে নিজেদের পরমাণু কর্মসূচি কিছুটা সীমিত করতেও তেহরানের আপত্তি নেই। 4 ঘণ্টা ধরে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে দরকষাকষি করেন আরাকচি। অবশ্য তাদের এই আলোচনা প্রথম দফার মতো এবারও হয়েছে পরোক্ষ। একজন ওমানি কর্মকর্তার মাধ্যমে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন 2 কর্মকর্তা। আরাকচিকে অনেকটা পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছেন খামেনি, অর্থাৎ পরমাণু ইস্যুতে আলোচনায় খামেনির হয়ে সব সিদ্ধান্ত নিতে পারবেন আরাকচি।
তাই মাত্র দুবার বসার পরই স্পর্শকাতর এই ইস্যুতে বড় অগ্রগতি এসেছে। এখন সম্ভাব্য একটি পরমাণু চুক্তির ফ্রেমওয়ার্ক তৈরি করতে বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার বিষয় ইরান ও যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। আরাকচি জানান, আগামী ২৬ এপ্রিল ফের আলোচনায় বসবেন তিনি ও উইটকফ। তবে তাদের আলোচনার আগেই বুধবার ওমানে বিশেষজ্ঞরা বৈঠক করবেন। ওয়াশিংটনের সঙ্গে এই পরমাণু আলোচনায় ইরান ভালো অবস্থানে থাকবে বলেও বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান উচ্ছ্বসিত আরাকচি। ২০১৫ সালে ৬ জাতির সঙ্গে ইরানের একটি পরমাণু চুক্তি হয়েছিল, কিন্তু নিজের প্রথম মেয়াদে ২০১৮ সালে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে এককভাবে বের করে আনেন ট্রাম্প। তখন হুমকি-ধামকি দিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞার নতুন বোঝাও চাপিয়ে দেন। এবারও ক্ষমতায় বসে ইরানকে টার্গেট করেছেন ট্রাম্প। পরমাণু চুক্তিতে রাজি করাতে সামরিক হামলার হুমকি দেওয়ার পাশাপাশি তেহরানের ওপর দিয়েছেন আরও নিষেধাজ্ঞা। চীনের জন্য নির্মিত একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান শেষ পর্যন্ত নিজ দেশ যুক্তরাষ্ট্রেই ফিরে এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বজুড়ে শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় শুরু হওয়া যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের বলি হয়েছে বিমানটি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী রোববার ২০ এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১১ দিকে জেটটি নির্মাতা কোম্পানি বোয়িংয়ের সিয়াটল উৎপাদন কেন্দ্রে অবতরণ করেছে। জানা যায়, এই ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজটি তৈরি করা হয়েছিল চীনের শিয়ামেন এয়ারলাইন্সের জন্য। সিয়াটলের বোয়িং ফিল্ডে অবতরণের সময়ও এর গায়ে শিয়ামেনের নাম ও লোগো আঁকা ছিল। ফেরার জন্য ৫,০০০ মাইল পথ পাড়ি দিতে হয়েছে জেটিটিকে। মাঝে জ্বালানি নিতে বিরতি দিয়েছে গুয়াম ও হাওয়াইয়ে। চীনা এয়ারলাইন্সকে সরবরাহের আগে ফিনিশিং টাচ দিতে বোয়িংয়ের ঝোসান কেন্দ্রে যে কোটি ৭৩৭ ম্যাক্স জেট অপেক্ষায় ছিল, রোববার নামা বিমানটি তার একটি। ট্রাম্প চলতি মাসে চীন থেকে আমদানি পণ্যে ন্যূনতম শুল্কের পরিমাণ বাড়িয়ে ১৪৫% করেছেন। এর পাল্টায় চীনও মার্কিন পণ্যে ১২৫% শুল্ক বসিয়েছে। উড়োজাহাজ খাত সংশ্লিষ্ট পরামর্শক প্রতিষ্ঠান আইবের হিসাব অনুযায়ী এখন একটি নতুন ৭৩৭ ম্যাক্স জেটের বাজার মূল্য $৫.৫ কোটি মতো। তার সঙ্গে এই পরিমাণ শুল্ক বোয়িং জেট নিতে চাওয়া চীনা এয়ারলাইন্স কোম্পানিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে পারে। ক্রেতা না বিক্রেতা, চীন থেকে যুক্তরাষ্ট্রে জেটটি ফেরত যাওয়ার সিদ্ধান্ত কারা নিয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে মন্তব্য চেয়ে রয়টার্স যোগাযোগ করলেও বোয়িং ও শিয়ামেনের কাছ থেকে তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি। কয়েক দশক ধরে শুল্কমুক্ত সুবিধা পাওয়া উড়োজাহাজ খাত এখন এই সুবিধার বাইরে চলে যাওয়ায় নতুন বিমান সরবরাহ যে বিরাট ঝক্কির মধ্যে পড়তে যাচ্ছে চীন থেকে বোয়িংয়ের এই ৭৩৭ ম্যাক্সের যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়াই তার প্রমাণ। ৭৩৭ ম্যাক্স বোয়িংয়ের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেল। শুল্ক নিয়ে বেশ বিভ্রান্তিও কাজ করছে। ট্রাম্প কোনো দেশের পণ্যে একবার শুল্ক দিচ্ছেন, কখনো স্থগিত করছেন, আবার প্রত্যাহার করছেন বা করার ঘোষণা দিচ্ছেন, তারপর ফের শুল্ক আরোপ করছেন। এই ধরনের বিভ্রান্তিও উড়োজাহাজ সরবরাহে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেক এয়ারলাইন্সের প্রধান নির্বাহীরা বলছেন, শুল্ক দেওয়ার বদলে তারা এখন বিমান সরবরাহ পিছিয়ে দেওয়ার কথা ভাবছেন। ইসরায়েলের পূর্ণ অবরোধ ও বিমান হামলায় গাজায় ফিলিস্তিনি শিশুদের দিনে একবেলারও কম খাবার খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। উপত্যকাটির ১২টি প্রধান দাতা গোষ্ঠীর নেতারা এক জরুরি সতর্কবার্তায় একথা বলেছেন। গত বৃহস্পতিবার দাতা গোষ্ঠীগুলোর এক যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের ১৮ মাসের সামরিক অভিযান ও গত মাসে আরোপ করা পূর্ণ অবরোধের কারণে গাজার মানবিক সহায়তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বিবৃতির তথ্যমতে ৪৩টি আন্তর্জাতিক ও ফিলিস্তিনি সহায়তা গোষ্ঠীর প্রায় ৯৫% এরই মধ্যে গাজায় তাদের পরিষেবা স্থগিত বা বন্ধ করে দিয়েছে। ব্যাপকভাবে ও নির্বিচার বোমা হামলার ফলে গাজায় চলাফেরা করা খুব বিপজ্জনক হয়ে পড়েছে। দাতা গোষ্ঠী অক্সফামের নীতি বিষয়ক প্রধান বুশরা খালিদি বলেন, শিশুরা দিনে এক বেলারও কম খাবার খাচ্ছে ও পরবর্তী বেলার খাবার খুঁজে পেতে লড়াই করছে। তিনি আরও বলেন, সবাই শুধু টিনজাত খাবার খাচ্ছে। গাজায় অপুষ্টি এবং কোনো জায়গায় নিশ্চিতভাবে দুর্ভিক্ষের ঘটনা ঘটছে। ডক্টরস উইদাউট বর্ডার্সের গাজার জরুরি সমন্বয়কারী আমান্দে বাজেরুল বলেন, এটিকে মানবিক ব্যর্থতা বলা যায় না। রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই এটি ঘটছে। এটি ফিলিস্তিনি জনগণের বেঁচে থাকার অধিকারের ওপর ইচ্ছাকৃত আঘাত, যা ইসরায়েলি সেনারা দায়মুক্তির সঙ্গে কার্যকর করছে। গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ গত শুক্রবার বলেন, শিশুদের ফর্মুলা প্রস্তুতকৃত খাবার ফুরিয়ে যাচ্ছে। এতে করে শিশু ও নবজাতকেরা অপুষ্টিতে পড়তে যাচ্ছে। হানি মাহমুদ বলেন, আমরা অনেক গুরুতর অপুষ্টির ঘটনা দেখেছি। পরিবারগুলো নিজেদের সবচেয়ে মৌলিক চাহিদাও পূরণ করতে পারছে না। এমনকি খুবই ঝুঁকিতে থাকা শিশু এবং নবজাতকদের প্রয়োজনও
তারা পূরণ করতে পারছে না। বাজার ও ফার্মেসি থেকে শিশুদের ফর্মুলা মোটামুটি উধাও হয়ে গেছে। ভারতে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে শনিবার 19 এপ্রিল রাতে হায়দ্রাবাদে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড AMPLB এবং আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন AMIM এর ডাকে এই সমাবেশে যোগ দেন হাজার হাজার মানুষ। সংবিধান বাঁচাও ওয়াকফ বাঁচাও শীর্ষক এই জনসমাবেশে উপস্থিত ছিলেন ভারতীয় কংগ্রেস, ভারত রাষ্ট্র সমিতি, ওয়াইএসআর কংগ্রেস পার্টি এবং দ্রাবিড় মুনেত্র কড়বং সহ একাধিক রাজনৈতিক দলের সদস্যরা। AIMIM সদর দপ্তর দারুসালামে আয়োজিত সমাবেশ থেকে আগামী 30 এপ্রিল রাত 9টায় ঘরে ঘরে আলো নিভিয়ে বাতিগুলো প্রতীকী প্রতিবাদ পালনের ঘোষণা দেওয়া হয়। সমাবেশে AIMIM প্রধান ও হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেন, আমরা মাথা নত করব না। যারা আমাদের মুছে দিতে চায় আমরা তাদেরই মুছে দেব। তিনি বলেন, সংসদে আমি যে আইন ছিঁড়ে ফেলেছিলাম তা শুধু মুসলিমদের পক্ষেই নয়, বরং সব ধর্মের মানুষের হয়ে কাজটি করেছিলাম। এই ধরনের দমনমূলক আইনে সবাই ক্ষতিগ্রস্ত হবেন। সমাবেশে AIMPLBর সভাপতি মৌলানা খালেদ সাইফুল্লাহ রহমানী বলেন, আমরা আদালতের ওপর আস্থা রাখি। আমরা বিশ্বাস করি এই আইনের ওপর স্থগিতাদেশ আসবে। তিনি অভিযোগ করেন, এই আইন ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধারকে প্রায় অসম্ভব করে তুলেছে। তার মতে আইনটি কার্যকর হলে মুসলিমরা নিজেদের জমির ওপরও ভিজিটর হয়ে পড়বে। মক্কা মসজিদ থেকে যেকোনো মসজিদকেই ওয়াকফ নয় বলে ঘোষণা করা যেতে পারে। ভেতরে ঢুকে কেবল দর্শনার্থীর মতো দেখা যাবে। কত ভয়ঙ্কর এই আইন!